তো আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল আমার মনে হয় অনেকদিন পর। আমি মনে করি সবার ঈদের ছুটি অনেক বেশি ভালো কেটেছে। তো আমি আমার নিজের পরিচয় দিয়ে আবারও আমাদের আজকে ক্লাসে শুরু করে ফেলবো। তো তোমরা যারা আছো তোমরা এই লিঙ্কটা শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে যারা আজকে ক্লাসটা দেখতে চাও, এবং যেহেতু আজকে ক্লাসটা কমপ্লিটলি ফ্রি, সো বেশি বেশি করে শেয়ার করো। তো প্রথমে আপনি যে পরিচয় নিয়ে, আমি রাগিব নূর, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি এবং আমাদের আজকে তোমাদের মেন্টর হিসেবে আজকের ক্লাসটা আমি নেব, যেটা হলো সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন। তো আগের দুইটা ক্লাস যেটা হয়েছিল তার মধ্যে প্রথমে আমি পড়িয়েছিলাম কোষ এবং কোষের গঠনের শুরুর পাঠটুকু, এবং এখানে আমি তোমাদের সেল কেমিস্ট্রি শুরুর পাঠটুকু পড়ানোর চেষ্টা করেছিলাম। তো এখন আমরা আসি আমাদের আজকে সেল কেমিস্ট্রি সেকেন্ড যে পার্টটুকু, সেই সেকেন্ড পার্টটুকু আমরা তোমার সাথে ডিসকাস করব। তো তোমরা যারা ফার্স্ট পার্টটুকু দেখোনি তারা গ্রুপের যে লাইভ ক্লাসগুলো রয়েছে সেই লাইভ ক্লাসগুলো থেকে তোমাদের আজকের পার্টটুকু দেখে নিতে পারো। তো আমি আর বেশি কালক্ষেপ না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি, এবং প্রথমে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা আজকে ক্লাসে আসো। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি 11 জন স্টুডেন্ট জয়েন করে ফেলেছে এবং একজন অলরেডি কমেন্টও করেছে। তো আমি চাবো যে বেশি বেশি করে স্টুডেন্টস তোমরা জয়েন করো সেই ক্লাসটিতে, এবং আমাদের আজকের ক্লাসটা মনে করে অনেক বেশি মজা হবে। এবং তোমরা এই যে ক্লাসটা খুব ভালো মতো করে যে অ্যাটেন্ড করো, তোমাদের এই চ্যাপ্টারটার প্রতি যে ভয় লেখা বা কনসেপ্ট, সেই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, সব ভয় ভীতিও কেটে যাবে। তারপরে সময় নষ্ট করে আমি আজকে ক্লাসটা শুরু করে ফেলি। তো দেখো, আজকে আমাদের শুরু হবে ডাইস্যাকারাইড পার্টটা থেকে। তো গতদিন আমরা মনোস্যাকারাইড পড়েছি। তো ডাইস্যাকারাইড মানে কি, দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে যুক্ত হয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি করবে তখন তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। ঠিক আছে, উদাহরণ কী কী দেওয়া আছে দেখো, সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ ইত্যাদি। তো দেখো সবগুলো ডাইস্যাকারাইডের কমন একটা সংকেত রয়েছে। সেই কমন সংকেতটা কী হওয়া উচিত বলো তো? মনে করো একটা মনোস্যাকারাইড, সেটা হলো একটা মনোস্যাকারাইড কী হবে, C6H12O6। ঠিক আছে, তো এখানে এরকম দুইটা যুক্ত হবে, তাই না? এরকম দুইটা যদি যুক্ত হয় তখন দেখো কি হবে, এরকম দুইটা যদি যখন যুক্ত হবে তখন এটা সংকেত কি হওয়া উচিত, C12H24O12 এরকম হওয়া উচিত, তাই না? C12H24O12 এটাই হওয়া উচিত, কিন্তু এটা হয় না। দেখো তো কি সংকেত দেওয়া আছে এখানে, C12H22, 24-এর জায়গায় কি হয়ে গেছে, 22 হয়ে গিয়েছে, এবং O11-এর জায়গায় কি হয়ে গেছে, O12-এর জায়গায় হয়ে গিয়েছে O11। এটা কেন হলো? কেন সবসময় মনে রাখবো, দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে যুক্ত হবে তখন এদের মধ্য থেকে এক অণু পরিমাণ পানি বের হয়ে যাবে। কি হবে, এক অণু পরিমাণ পানি বের হয়ে যাবে। ঠিক আছে, এক অণু পরিমাণ পানি বের হয়ে যাবে। এই যে কোনো বিক্রিয়া থেকে এক অণু পরিমাণ পানি বের হয়ে যাওয়াটাকে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি ঘনীভবন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি, ঘনীভবন বিক্রিয়া। আমি যদি একটু লেখার চেষ্টা করি, একে বলা হয় কনডেনসেশন রিয়াকশন অথবা ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো C12H24O12 থেকে এক অণু পানি বের হয়ে গেলে কোন রিয়াকশনটা, কোন সূত্রে দাঁড়াবে, C12H22O11, এক অণু পানি বের হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো সবগুলো বিক্রিয়া কি হয়, এই যে দেখো ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে হয়। ঘনীভবন বিক্রিয়া মানে কি, এক অণু পানি বের হয়ে যাওয়া। ঠিক আছে, এবং দুইটা যে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে একটা ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে, এদের মাঝখানে একটা বন্ধন তৈরি হয়, যে বন্ধনটা আমরা একটু পরে দেখবো। এটাকে আমরা বলি কার্বন অক্সিজেন কার্বন একটা ব্রিজ তৈরি হয়। এই ব্রিজটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। এটা আমরা কি বলবো, গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক কেন, এটা দুটো গ্লুকোজের মাধ্যমে যেহেতু সংগঠিত হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আই গেস, গ্লাইকোসাইডিক বন্ধন। তো আমরা পরের পাঠটুকুতে চলে আসি। দেখো এইখানে দেখো খুব সুন্দর করে কিছু কিছু জিনিসপত্রগুলো দেওয়া আছে, এগুলো একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। দেখো এখানে সুক্রোজের বর্ণনাটা সবার আগে দেওয়া আছে। সুক্রোজ, এটাকে আমরা বলে থাকি টেবিল সুগার, এবং সবচেয়ে কমনলি আমরা আসলে এই সুগারটা বা এই কার্বোহাইড্রেটের সাথে বেশি পরিচিত। আমরা যেমন শরবত খাই বা কোনো ধরনের ডিজার্ট বানাই, বা বাসায় কোনো ধরনের অনেক দৌড়ঝাঁপ করে এসে আমরা কি করি, লেবু শরবত খেতে চাই। তো এগুলো সবগুলো আমরা কী দিয়ে বানাচ্ছি, সুক্রোজ দিয়ে বানাচ্ছি, তাই না? কী দিয়ে বানাচ্ছি, সুক্রোজ দিয়ে বানাচ্ছি। দেখো সুক্রোজ আসলে কী জিনিস, সুক্রোজ আসলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের একটা, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসাথে মিলিত হয়ে, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, এই দুজন একসাথে মিলিত হয়ে একটা ডাইস্যাকারাইড তৈরি করতেছে, যেটাকে আমরা কি বলতেছি, সুক্রোজ। তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা এখানে কি হচ্ছে। দেখো গ্লুকোজ, দেখো এখানে গ্লুকোজ, এটা গ্লুকোজ এবং এটা হলো কি ফ্রুক্টোজ। গ্লুকোজে দেখো রিং স্ট্রাকচার, দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচার কি ধরনের, গ্লুকোজের রিং স্ট্রাকচার হলো কি
কি ধরনের, পাইরানোস ধরনের, কারণ রিংয়ের মাঝখানে কয়টা কার্বন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো এদের রিং স্ট্রাকচারটা কি ধরনের, এদের রিং স্ট্রাকচারটা ফিউরানোস ধরনের। দেখো আছে কয়টা, চারটা, একটা, দুইটা, তিনটা এবং চারটা, ফিউরানোস ধরনের। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এদের মাঝখানে এই যে গ্লাইকোসাইডিক বন্ধন, যেটা এই গ্লাইকোসাইডিক বন্ধনটা কোথায় তৈরি হচ্ছে বা কোথায় মানে তৈরি হচ্ছে, এই জিনিসটা আমাকে খেয়াল করার চেষ্টা করি। দেখো এই গ্লুকোজের 1 নম্বর কার্বন, এটা গ্লুকোজের 1 নম্বর কার্বন না, গ্লুকোজের 1 নম্বর কার্বন, এবং এই ফ্রুক্টোজের কয় নম্বর কার্বন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্বন। ঠিক আছে, এটা হলো 4 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, 2, 3 এবং 4। ঠিক আছে, এই 4 নম্বর কার্বন, এই 4 নম্বর কার্বন, এই 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের ক্ষেত্রে দেখো এই দুইজনের ক্ষেত্রে কিন্তু OH গ্রুপ রয়েছে। কি গ্রুপ রয়েছে, OH গ্রুপ, তাই না? এই দুইটা কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত আছে। এই দুই OH গ্রুপ থেকে একটা H এবং আরেকটা থেকে OH, এই একটা H এবং আরেকটা OH একসাথে মিলিত হয়ে কি তৈরি করবে, 1 অণু পরিমাণ পানি, তাই না? এই 1 অণু পরিমাণ পানি হিসাবে এটা বের হয়ে যাবে, 1 অণু পরিমাণ পানি হিসেবে বের হয়ে যাবে। এবং এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা দেখো একটা এরকম করে ব্রিজ তৈরি হয়ে যাবে, একজনের কাছ থেকে H চলে যাবে, আরেকজনের কাছ থেকে OH চলে যাবে, এবং চলে গিয়ে কি তৈরি করবে, প্লাস H2O তৈরি করবে, প্লাস H2O তৈরি করবে। এবং দেখো এদের মাঝখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, বন্ধন তৈরি হয়ে যাবে। এই বন্ধনটাকে আমরা কি বলি, গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনটাকে আমরা কি বলি, গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, আচ্ছা তো চলে আসবে পরের পাঠটুকুতে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে। গ্লুকোজের প্রধান যে ডাইস্যাকারাইডটা, এই প্রধান ডাইস্যাকারাইডটার নাম হলো সুক্রোজ। এইটা একটা ইম্পর্টেন্ট লাইন, তোমাদেরকে খুব ভালো মতো করে মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট লাইন তোমরা একটু অ্যাড করে নাও, সেটা হলো কি, যে এই যে সুক্রোজ, এই সুক্রোজটা হলো উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেশন সুগার। উদ্ভিদের কি, প্রধান ট্রান্সলোকেশন সুগার। এখন আমি চলে আসি ট্রান্সলোকেশন সুগার শব্দটার অর্থ কি। ট্রান্সলোকেশন সুগারটা শব্দটার অর্থ হলো, মনে করো একটা উদ্ভিদে দেখা গেল সুক্রোজ তৈরি হলো, তাই না? একটা উদ্ভিদে সুক্রোজ তৈরি হলো। এই সুক্রোজটা উদ্ভিদের যে সমগ্র দেহ, এই সমগ্র দেহে সরবরাহ করতে হবে না, এই সরবরাহ করার যে রূপটা, এই রূপটা হলো সুক্রোজ। তার মানে গ্লুকোজ যতই তৈরি হোক না কেন, এটা সমগ্র উদ্ভিদের শরীরে ট্রান্সলোকেট করে কিসের মাধ্যমে, ট্রান্সলোকেট করে কিন্তু এই সুক্রোজের মাধ্যমে। তাহলে আমরা দেখে রাখি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইডের নাম সুক্রোজ, অবশ্যই। উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেশন সুগারের নাম কি, উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেশন সুগারের নামও হলো সুক্রোজ। তার মানে কি, উদ্ভিদের সমগ্র দেহে এটা সরবরাহ করা হয় কিসের মাধ্যমে, সুক্রোজ হিসেবেই এটা সরবরাহ করা হয়। যতই গ্লুকোজ হিসেবে তৈরি হোক, এটা সরবরাহ করা হয় কি, সুক্রোজ হিসেবে। তার মানে কি, সালোক সংশ্লেষণের মাধ্যমে যতই গ্লুকোজ তৈরি হচ্ছে না কেন, বাট উদ্ভিদের সমগ্র শরীরে এটা সরবরাহ হচ্ছে কি হিসেবে, সুক্রোজ হিসেবে। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা চলে আসে পরের পাঠটুকুতে। এই দেখো চিনি হলো কি, দেখা যাচ্ছে চিনি একটি সুক্রোজ। আমরা যে চিনি খাই যেটা হলো কি, অবশ্যই একটা কি, সুক্রোজ। ওকে, তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। ঠিক আছে, সুক্রোজ রিডিউসিং সুগার নয়। এই পার্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে রিডিউসিং সুগার শব্দটার অর্থ কি। ঠিক আছে, দেখো রিডিউসিং সুগার শব্দটার অর্থ কি, এটা আমাদের খুব ভালো মতো একটা ইম্পর্টেন্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এখানে কি বলা আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার। তাহলে আমরা চলে আসি কোন জিনিসগুলো নন রিডিউসিং সুগার। এটা আমি একটা খুব ইজি টেকনিকের মাধ্যমে মনে রাখতাম যে নন রিডিউসিং সুগার কারা, নন রিডিউসিং সুগার কারা, নন রিডিউসিং সুগারগুলো হলো, মনে রাখবো একটা সূত্রের মাধ্যমে, সেটা হলো কি, পলির সুট। এভাবে মনে রাখবো, পলির সুট। পলিতে হলো পলিস্যাকারাইড, কারণ যত ধরনের পলিস্যাকারাইড সব পলিস্যাকারাইডগুলো। সুতে হলো সুক্রোজ, টতে হলো ট্রেহালোজ। টতে কি, ট্রেহালোজ। তার মানে এই তিনটা হলো একমাত্র নন রিডিউসিং, বাকি সবগুলো কি, বাকি সবগুলোই হলো রিডিউসিং সুগার। এখন আমরা চলে আসি রিডিউসিং নন রিডিউসিং বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন। তাহলে এখন দেখো রিডিউসিং বলতে কি বোঝাচ্ছে, রিডিউসিং সুগার মানে কি, সে নিজেকে রিডিউস করতেছে নাকি নিজে রিডিউস হচ্ছে নাকি অপরকে রিডিউস করতেছে। সহজ কথা কি, আমরা বলি না খাদক, তারপর রক্ষক, ভক্ষক। খাদক মানে কি, নিজেকে খায় নাকি অন্য কিছুকে খায়, অবশ্যই অন্য কিছুকে খায়। তারপর রিডিউসিং সুগার হলো অপরকে রিডিউস করে, নিজে তাহলে কি হয়, অক্সিডাইজ হয়। তার মানে কি, অপরকে বিজারিত করে বাট নিজে কি হয়, জারিত হয়।
ঠিক আছে, আমি তোমার এটা আই গেস বুঝাতে পেরেছি। অপরকে রিডিউস করে বাট নিজে কি হয়, জারিত হয়। ওকে, তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি যে মনে করো গ্লুকোজকে আমরা কি জানি, রিডিউসিং সুগার হিসেবে জানি, তাই না, C6H12O6। এইটা কোনো একটা কার্বোহাইড্রেটের সলিউশন, এটা রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার, এটা একটা টেস্টের মাধ্যমে করা হয়, যে টেস্টের নাম হলো বেনেডিক্ট টেস্ট। কি টেস্ট বলা হয় এটাকে? বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্ট, বেনেডিক্ট টেস্ট। ঠিক আছে, কোন টেস্টের মাধ্যমে করা হয়? বেনেডিক্ট টেস্ট। এই বেনেডিক্ট টেস্টটা কি? বেনেডিক্ট টেস্টটা হলো একটা টেস্ট, আমি একটু সহজভাবে যে বলার চেষ্টা করি সেটা হলো বেনেডিক্ট সলিউশন। যে আমি বলে দেখি যে বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট সলিউশনটা আসলে কি? কপার হাইড্রোক্সাইডের সলিউশন। কপার হাইড্রোক্সাইডের সলিউশন। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইডের কালার কি বলতো? কপার হাইড্রোক্সাইডের কালার কিন্তু নীল কালার, ব্লু কালার। কপার হাইড্রোক্সাইডের কালার কি? ব্লু কালার। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইডের কালার হলো ব্লু কালার। ওকে, তাহলে এখন দেখো এই বেনেডিক্ট সলিউশন যেটা বা ব্লু কালারের যে সলিউশনটা রয়েছে, এটা যদি আমি এখন এই কার্বোহাইড্রেটের এই গ্লুকোজের সাথে যে রিয়াকশন করাই, তাহলে কি দেখাচ্ছে দেখো তো? যদি গ্লুকোজের সাথে রিয়াকশন করে দেখা যায় যে রিয়াকশন শেষে কপার হাইড্রোক্সাইড আর কপার হাইড্রোক্সাইড না থেকে কি তৈরি করে? কিউপ্রাস অক্সাইড তৈরি করে। ঠিক আছে, আর গ্লুকোজ চেঞ্জ হয়ে যায়, কিন্তু কি তৈরি করে? কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এই কপার হাইড্রোক্সাইড ব্লু কালার থেকে কিউপ্রাস অক্সাইড হয়ে গেছে। কিউপ্রাস অক্সাইডের কালার কি? কিউপ্রাস অক্সাইড হলো লাল কালার, বা লাল কালারে একটা পদক্ষেপ দিবে। আচ্ছা, তাহলে এখন দেখো তো এই কপার হাইড্রোক্সাইড থেকে কিউপ্রাস অক্সাইড হয়ে গেছে। এখন আমরা দেখবো এ জারিত হয়েছে নাকি বিজারিত হয়েছে। দেখো তো কপার হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কপার জারণ সংখ্যা কত? কপার জারণ সংখ্যা কিন্তু +2, তাই না? দুইটা হাইড্রোক্সিল আছে, সো কপারের জারণ সংখ্যা কত? +2। বাট কিউপ্রাস অক্সাইডের ক্ষেত্রে দেখো তো কপারের জারণ সংখ্যা কত? কপারের জারণ সংখ্যা কিন্তু +1, তাই না? তোমার তো জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় এটা অলরেডি জানো, সো আমি এটা আলাদা করে বের করে দেখালাম না। তাহলে দেখো কিউপ্রাস অক্সাইডের ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা হয়ে গেছে +1। দেখো তো +2 থেকে +1 হয়ে গেছে। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো তো যে ইলেকট্রন গ্রহণ করেছে নাকি ইলেকট্রন ছেড়ে দিয়েছে? আমাকে একটু কমেন্ট, যারা আছো আমাদের আজকের লাইভে, আমি তাদেরকে একটু অনুরোধ করব যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে +2 থেকে যে +1 হয়ে গেল, এটা কি ইলেকট্রন গ্রহণ করেছে নাকি ইলেকট্রন ছেড়ে দিয়েছে? দেখি তো কে কমেন্ট করতে পারে সবার আগে, ইলেকট্রন গ্রহণ করেছে নাকি ইলেকট্রন ছেড়ে দিয়েছে? +2 থেকে +1 হয়ে গিয়েছে, তার মানে কি জারণ সংখ্যা 1 কমে গেছে। এই কমে যাওয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা নাকি ইলেকট্রন ছেড়ে দেওয়া? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে তোমরা এখন একটু ক্লিয়ার হতে পারো, আমি নিজে অ্যান্সার করে দিচ্ছি। তাহলে দেখো +2 থেকে যে +1 হয়ে গেছে, তার মানে কি ইলেকট্রনের মানে জারণ সংখ্যাটা কমে গিয়েছে। জারণ সংখ্যাটা কমে যাওয়ার অর্থ হলো ইলেকট্রন এখানে কি করা হয়েছে? যেহেতু বিয়োগ হয়েছে, তাই না? তার মানে ইলেকট্রন এখানে গ্রহণ করেছে। তার মানে কপার এখানে কি করছে? ইলেকট্রন গ্রহণ করে কিউপ্রাস হয়ে গেছে। কিউপ্রিক থেকে কি হয়ে গেছে? ইক থেকে আস হয়ে গেছে। কিউপ্রিক থেকে কিউপ্রাস হয়ে গেছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করা মানে কিন্তু রিডাকশন বা বিজারণ, তাই না? ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, আর ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? অক্সিডেশন বা জারণ, তাই না? ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে অক্সিডেশন বা জারণ। ওকে, তার মানে দেখো তো এখানে বিজারণটা করাইলো কে? বিজারণটা হয়েছে কার? কপার হাইড্রোক্সাইডে। বাট বিজারণটা করাইছে কে? করাইছে কিন্তু এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেটা। তার মানে কি রিডাকশন করাতে পারলো, রিডিউস করাতে পারলো। এই জন্য এই গ্লুকোজকে আমরা কি বলি? এই গ্লুকোজকে আমরা বলি রিডিউসিং সুগার। এই গ্লুকোজকে আমরা কি বলি? রিডিউসিং সুগার। তার মানে কি নন রিডিউসিং তাহলে কারা? যারা এই বেনেডিক্ট সলিউশনে লাল কালারের পদক্ষেপ দিতে পারবে না, তারাই হলো নন রিডিউসিং সুগার। যেহেতু এই দেখো গ্লুকোজ কিন্তু লাল কালারের পদক্ষেপ দিতে পারছে, এই জন্য গ্লুকোজ হলো রিডিউসিং।
কিন্তু যারা লাল কালারের পদক্ষেপ দিতে পারবে না তারা হলো নন রিডিউসিং। ওকে, তাহলে এখন দেখো নন রিডিউসিং কারা কারা, একটু আমি বললাম যে ওই সূত্র দিয়ে পলির স্যুট দিয়ে মনে রাখতে, পলির স্যুট, পলিতে হলো কি পলিস্যাকারাইড, সুতে সুক্রোজ এবং টতে হলো কি ট্রেহালোজ। পলিতে হলো পলিস্যাকারাইড, সুতে সুক্রোজ এবং টতে হলো ট্রেহালোজ। ঠিক আছে, আমার হয়তো তোমরা এটা ক্লিয়ার হইতে পারছো। তো দেখো সুক্রোজের কথা যেটা বললাম, সুক্রোজ কিন্তু এমন না, সুক্রোজ কিন্তু এরকম লাল কালারের পদক্ষেপ দেয় না। তাহলে কি সুক্রোজ কি রিডিউসিং সুগার হবে না নন রিডিউসিং সুগার হবে? অবশ্যই সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার, কেননা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মতো তার কিন্তু ওই ক্ষমতাটা নাই এই লাল কালারের পদক্ষেপ দেওয়ার। বুঝতে পারছো? আচ্ছা, চলে আসি তাহলে আমরা পরের পাঠটুকুতে। তো দেখো এখানে এই কথাগুলো লেখা আছে যে বিজারণ ক্ষমতাহীন, এটা কিন্তু কি বিজারণ ক্ষমতাহীন চিনি এটাকে বলা হয়, এটাকে বিজারণ ক্ষমতাহীন, কারণ এটা একটা রিডিউসিং সুগার না, এই জন্য এটাকে আমরা কি বলছি বিজারণ ক্ষমতাহীন চিনি। ঠিক আছে, ক্লিয়ার এই পাঠটুকু? ওকে, চলে আসি আমরা পরের পাঠটুকুতে। পরের পাঠটুকু দেখো, দেখো এই যে তোমাদের একটু বললাম না উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেশন সুগারের নাম কি, এই লাইনটাই কিন্তু এখানে চলে আসছে। দেখো সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়, এই জন্য উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেশন সুগার, উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেশন সুগারের নাম কি সুক্রোজ। এই কথা কিন্তু ভালো মনে রাখতে হবে। এবং মধুর প্রধান কাঁচামাল, মধুর প্রধান কাঁচামাল কিন্তু অনেকে ভুলে ফ্রুক্টোজ অ্যান্সার করে ফেলে, আর অ্যান্সার হবে সুক্রোজ। যদিও মধুতে কিন্তু ফ্রুক্টোজ পাওয়া যায়, বাট প্রধান কাঁচামালের কথা যদি আমি বলি, প্রধান কাঁচামালটা কি, প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। ঠিক আছে, বুঝতে পারছি আমি জিনিসটা। আচ্ছা, এর পরের পাঠটুকুতে আমরা চলে আসি। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে রয়েছে, ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? অ্যান্সার হবে 15%। ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? 15%। এটা কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লাইন। আর একটা ইম্পর্টেন্ট লাইন যেটা আগের বছর, সেটা হলো এই লাইনটা যে সুক্রোজের গলনাঙ্ক কত, সুক্রোজের গলনাঙ্ক কত? এই সুক্রোজের গলনাঙ্ক হলো 188 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেখো এটা কিন্তু 188 ডিগ্রি সেলসিয়াস যে পরীক্ষায় আসেনি, পরীক্ষা কিন্তু কেলভিনে আসছিল। তাহলে কি দেখো এই 188 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে কীভাবে টার্ন করবো? এটার সাথে যদি আমরা 273 অ্যাড করে দিই বা যোগ করে দিই, তাহলে এই অ্যান্সারটা আমাদের কি আসবে? অ্যাডমিশন টেস্টে আসছিল। হ্যাঁ পারতেছি ভাই। এটা ঠিক আছে ভাই, কি একজন জিজ্ঞেস করছে ভাই চ্যাপ্টারটা কঠিন লাগে, চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে কিনা, আর জিজ্ঞেস করছে ভাই আমার এইচএসসি চলে, চ্যাপ্টারটা ইচ্ছা করতেছে বাট এখন তো ক্লাসটা করতে পারতেছি না, মানে ওটা তো সমস্যা নেই, উত্তর চাইলে পরেও আর একজনের কোয়েশ্চেন হচ্ছে তোমার চ্যাপ্টারটা কঠিন লাগে বাদ দেওয়ার সুযোগ আছে কিনা। আমি একটু বলার চেষ্টা করেছি অবশ্য যে বাদ দেওয়ার সুস্থ নাই, ভাই একটু সহজ করে দিবেন। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, তাহলে এখন আমি চলে আসি পরের পাঠটুকুতে, যে এই যে সুক্রোজের যে ব্যবহার, এই সুক্রোজের ব্যবহারটা আসলে কোথায় কোথায় আমরা দেখতে পাই। ঠিক আছে, এই সুক্রোজের যে ব্যবহার রয়েছে, এই ব্যবহারগুলো আমরা আসলে এভাবে মনে রাখতে পারি। এই দেখো এই সুক্রোজের ব্যবহারটাকে আমরা আসলে অসম কথাটা দিয়ে মনে রাখতে পারি। অসম, হবে স দিয়ে হবে হলো স্বচ্ছ সাবান তৈরি করা যায়। কি তৈরি করা যায়? স্বচ্ছ সাবান। তাহলে দেখো এই স দিয়ে স্বচ্ছ সাবান তৈরি করা যায়। এবং ম কি? সুক্রোজ দিয়ে অবশ্যই অনেক ধরনের মিষ্টি জাতীয় জিনিসপত্র বানানো হয়, তাই না? এই মতে হলো মিষ্টি, তার মানে কি অনেক ধরনের মিষ্টান্ন তৈরিতেও কিন্তু এই সুক্রোজটাকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে ব্যাপারটা? তো দেখো এইভাবে কিন্তু আমরা আসলে এই সুক্রোজের ব্যবহারগুলো মনে রাখতে পারি একটা নিউমোনিক দিয়ে। সেই নিউমোনিকটা হলো অ, স এবং ম। ঠিক আছে, অসম, এবং আমরা নিউমোনিকটা মনে রাখতে পারি। এটা ঠিক আছে ভাই? ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা পরের পাঠটুকুতে। চলে আসি আমরা সেলো বায়োজের ক্ষেত্রে। সেলো বায়োজের ক্ষেত্রে আমরা মনে রাখি সেম, প্রত্যেকটাতে ওই রকমভাবে অক্সিজেনের একটা ব্রিজ তৈরি হবে বা গ্লাইকোসিডিক বন্ধন তৈরি হবে, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, চলে আসি আমরা সেলো বায়োজ শব্দটার অর্থ কি? সেলো বায়োজ শব্দটা আসছে সেলুলোজ থেকে। ঠিক আছে,
ঠিক আছে ভাই, সেলুলোজ থেকে। ঠিক আছে, সেলুলোজটা থেকে কীভাবে সেলোবায়োজ আসতেছে? সেলুলোজের আংশিক ভাঙনের ফলে, নট ফুল ভাঙন, ঠিক আছে, পরিপূর্ণ ভাঙন কিন্তু হবে না। কী ধরনের ভাঙন হবে? আংশিক ভাঙনের ফলে, এই যে এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে, আংশিক ভাঙন। আংশিক ভাঙনের ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে তাকেই আমরা বলতেছি সেলোবায়োজ। এই সেলোবায়োজ এবং মল্টোজ এদের কিন্তু অলমোস্ট সেম, বাট এদের আমরা একটু ভালোভাবে খেয়াল করি আমরা। তোমাদেরকে আমি আগের ক্লাসে কোনটা আলফা ডি গ্লুকোজ এবং কোনটা বিটা ডি গ্লুকোজ এটা কিন্তু আমি পড়িয়েছিলাম। কেন দেখো, যদি বলেছিলাম, কি বলেছিলাম, এই 1 নাম্বার কার্বনে OH যদি উপরের দিকে থাকে, আমি কি বলেছিলাম, গ্লুকোজের এই 1 নাম্বার কার্বন, এখানে এটা 1 নাম্বার কার্বন না, এটা কিন্তু 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বনে OH যদি উপরের দিকে থাকে তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বিটা। তাকে আমরা কি বলি? বিটা। আর OH যে নিচের দিকে থাকে তাকে আমরা কি বলি? আলফা। তাহলে দেখো, এই যে সেলোবায়োজের ক্ষেত্রে দেখো এটা কিন্তু বিটা। কেন দেখো, OH-টা কিন্তু এইখানে ছিল এবং এইটার ক্ষেত্রে OH-টা কই ছিল? নিচে ছিল। এবং ম্যালটোজের ক্ষেত্রে দেখো OH-টা কিন্তু এই ক্ষেত্রে নিচে ছিল এবং এই OH-টাও কিন্তু কি ছিল? নিচে ছিল। ঠিক আছে, তাহলে এখন দেখো এই দুই OH এর মাঝখানে ওই ঘনীভবন বিক্রিয়াটা ঘটছে এবং যার ফলে এখান থেকে কি বের হয়ে গিয়েছে? একটা H2O বের হয়ে গিয়েছে। কি বের হয়ে গিয়েছে? একটা H2O বের হয়ে গিয়ে এরকম একটা ক্রস লিঙ্কিং গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা ক্রস লিঙ্কিং গ্লাইকোসাইডিক বন্ধন কিন্তু এখানে এটা তৈরি হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলতেছি সেলোবায়োজ। তাহলে যেহেতু এখানে বিটা ডি গ্লুকোজ দিয়ে হয়েছে না, দেখো এখানে দুইটা বিটা ডি গ্লুকোজ, দেখো এখানে এই OH-টা কিন্তু উপরের দিকে, OH উপরের দিকে, 1 নাম্বার কার্বনে OH যদি উপরের দিকে থাকে তাকে আমরা বলি বিটা, 1 নাম্বার কার্বনে OH নিচের দিকে থাকে তাকে আমরা বলি আলফা। তাহলে এটা যেহেতু বিটা ডি গ্লুকোজের মধ্যে হয়েছে এটাকে আমরা বলি সেলোবায়োজ বা বিটা 1,4 লিঙ্কেজ। কি বলি এটাকে আমরা? বিটা 1,4 লিঙ্কেজ। ঠিক আছে, বিটা 1,4 লিঙ্কেজ। ওকে, আচ্ছা, আর পরের পার্টটা দেখি ম্যালটোজ। ম্যালটোজ পার্টটা কি দেখো তো? ম্যালটোজ দেখো এটা আলফা ডি গ্লুকোজের মধ্যে হয়েছে না, দেখো 1 নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনটা খেয়াল করো, এই 1 নাম্বার কার্বনে OH-টা নিচের দিকে আছে, তাহলে এটা হবে, এই দেখো 1 এবং 4 নাম্বার মধ্যে হয়েছে, এই জন্য এটার নাম হলো আলফা 1,4 লিঙ্কেজ। তার মানে কি অক্সিজেন যে ব্রিজটা এটা 1 এবং 4 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে, এটার জন্য নাম হয়ে গিয়েছে কি? আলফা 1,4 লিঙ্কেজ। বাট এই সেলোবায়োজটা তাহলে আমাকে একটু ভালো মতো করে মনে রাখতে হবে। সেলোবায়োজ দেখো আণবিক সংখ্যা সেম, সুক্রোজের আণবিক সংখ্যা তোমরা যা পড়ছো সেটাই, তাই না? এখনো পানি বের হয়ে গিয়ে C12H22O11। সেলোবায়োজ কিন্তু একটা বিজারণক্ষম চিনি। কেন আমি বলছি নন রিডিউসিং সুগারগুলো কারা কারা, এটা আমি তোমাকে মনে রাখার নিয়ম আসলে শিখিয়ে দিয়েছি, সো এটা বারবার বলার কোনো দরকার নাই। চলে আসে পরের পার্টটুকুতে। একটা ইম্পর্টেন্ট লাইন যেটা তোমাদেরকে খুব ভালো মতো করে মনে রাখতে হবে, সেটা হলো এই লাইনটা, যে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান কিন্তু সেলোবায়োজ। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান সেলোবায়োজ। আমরা সবাই জানি যে কি হয়, সবাই জানি যে সেলুলোজ যেগুলো রয়েছে এই সেলুলোজকে কিন্তু কোষ প্রাচীরে পাওয়া যায়। কেন আমরা জানি যে সেল প্লেটের উপর সেলুলোজ এবং তোমার হেমিসেলুলোজ এগুলো জমা হয়ে আসলে কি হচ্ছে, এই কোষ প্রাচীরটা আসলে তৈরি হয়, তাই না? তো এই দেখো কোষ প্রাচীরে কিন্তু আমরা সেলোবায়োজও অনেক বেশি পরিমাণে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এই সেলোবায়োজ কিভাবে তৈরি হচ্ছে? দুইটা গ্লুকোজ একে অপরের সাথে মিলিত হয়ে এই সেলোবায়োজটা তৈরি করতেছে, তাই না? তাহলে এখন দেখো এটাকে যদি আমি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তার মানে সেলোবায়োজকে ভেঙে যদি আমি আবার দুইটা গ্লুকোজ তৈরি করতে চাই, তখন এখানে আমার কোন এনজাইমটা দরকার হবে? অ্যান্সার হবে দেখো এই এনজাইমটা, ইমালসিন এনজাইম। কোন এনজাইম দরকার হবে? ইমালসিন এনজাইম। এটা ভেঙে দুইটা কোনো গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, এবং এই সেলোবায়োজ যদি কখনো, ঠিক আছে, এই সেলোবায়োজ যখন কখনো ব্রোমিন ওয়াটারের সাথে রিয়াকশন করে তখন এটাকে আমরা বলতে পারি সেলোবায়োনিক অ্যাসিড। এটাকে আমরা কি বলতে পারি? সেলোবায়োনিক অ্যাসিড। এটাকে আমরা বলতে পারি সেলোবায়োনিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে তোমরা আমার মনে হয় খুব ভালো মতো এই ক্লাসটা ফলো করতে পারছো এবং এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হইতে পারছো। ঠিক আছে, চলে আসি আমরা পরের পার্টটুকুতে। ম্যালটোজ দেখো সেলোবায়োজ কিন্তু কি ছিল? বিটা 1,4 লিঙ্কেজ ছিল। রফ রাখবো? আচ্ছা, যেহেতু এখন আজান দিচ্ছে তাহলে আমরা আমাদের ক্লাসটা 5 মিনিটের জন্য একটু কিছুটা অফ রাখি। ঠিক আছে, তা আমার 5 মিনিটের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা আবার জয়েন করবো। সো লাইভটা অনগোয়িং থাকবে, 5 মিনিটের মধ্যে আমরা আবার জয়েন করবো।
আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে মনে হয় তোমাদেরকে, তাই না? আচ্ছা, ওকে। সো তোমাদের ক্লাস চলছে বায়োলজির সাইকেল ওয়ানে আজকে সেল কেমিস্ট্রি ক্লাস আমরা করছি, তাই না? তো সেল কেমিস্ট্রি বা কোষ রসায়নে তোমাদের অলরেডি কোয়েশ্চেন কিন্তু এসেছে যে ভাইয়া এই চ্যাপ্টারটা কঠিন লাগে। হ্যাঁ, কঠিন লাগে, এই জন্য তোমরা হচ্ছে কি করতে চাচ্ছ, এই চ্যাপ্টারটা অনেকে ভাবতেছো যে বাদ দেওয়া যায় নাকি। তো যদি বাদ দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো, বাট স্যাড নিউজ হচ্ছে বাদ দেওয়ার সুযোগ কিন্তু নাই। কারণ হলো যে এখান থেকে প্রশ্ন তোমাদের যেমন সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। সো তুমি যদি পরবর্তী মেডিকেল অ্যাসপিরেন্ট হও তাহলে তো তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টারটা পরবর্তী কেন কঠিন লাগতেছে তোমাদের আসলে তো পরবর্তীতে যখন তোমরা আরও ওইদিকে জৈব রসায়ন পড়বা, তো তখন হয়তো বা জিনিসপত্রগুলো আর একটু সহজ সহজ লাগা শুরু করবে। বাট ভাইয়া কিন্তু খুব ভেঙে ভেঙে পড়াচ্ছেন। তো ভাইয়া এই ভেঙে ভেঙে পড়ানোর কারণে এই চ্যাপ্টারটা তোমাদের ধরো যে একদম নর্মালি যেভাবে করে নামের পর নাম মুখস্থ করতে হয় এরকম করতে হচ্ছে না। সো একটু যদি ভাইয়ের ক্লাসটা ফলো করো এবং ক্লাসের মধ্যে একটু ইন্টারাক্ট করো, সো কোয়েশ্চেন করো, সো তাহলে দেখবা যে ভাইয়ের সাথে সাথে তোমাদের পড়াটা অনেকটা গুছিয়ে আসতেছে, ক্লাসের মধ্যে অনেকটা ডান হয়ে যাবে। সো এবং আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভাইয়ার ক্লাসের, সেটা কি দেখতে পারবা, যেই যেই জায়গাগুলো কঠিন লাগতেছে এই জায়গাগুলো নিয়ে ভাইয়া কিন্তু নেমোনিক স্টাইলে গুছিয়ে দিচ্ছেন। সো এই নেমোনিক দিয়ে জিনিসটা মনে রাখতে পারবা, ওই নেমোনিক দিয়ে জিনিসটা মনে রাখতে পারবা। তাহলে যেটা করা যায়, তোমার ধরো যে তুমি যদি সুন্দর মতো করে ভাইয়ের সাথে সাথে নোট করো, ভাইয়া কিন্তু খুব ধীরে ধীরেও সুন্দর গুছায় পড়াচ্ছেন, তার মানে তুমি কিন্তু ভাইয়ের সাথে নোট করাও ডান করতে পারবা। এখন যেই জায়গা তোমার মনে হচ্ছে যে ভাইয়া এই জায়গাটা মনে রাখতে আসলে ভালোই পেইন লাগতেছে, তো সেই জায়গায় কিন্তু ভাইয়ের হেল্পও চাইতে পারো। ভাইয়ের অলমোস্ট তোমাদের দেখো যে পার্ট করে যেই জায়গাগুলো মনে রাখতে তোমার কষ্ট হয় সেগুলো নিয়ে সুন্দর মতো গুছানো নোট ক্রিয়েট করাই আছে। যদি এমন হয় যে এই জিনিসটা তোমার প্যারা লাগতেছে, ওই জিনিসটা হয়তো বা একটা নেমোনিক দিলে বা মনে রাখার জন্য টেকনিক দিলে সুবিধা হতো, তাহলে সেই জিনিসটা কিন্তু বলতে পারো। এবং প্রথমত মনে রাখার জন্য টেকনিক তো ভাইয়া কাভার করছেনই, এছাড়া জিনিসগুলো ভাগ ভাগ করে যেহেতু বোঝায় বলতেছেন, এই জন্য দুইটা বিষয় নিয়ে আসলে জিনিসটা আসলে সহজ হয়ে যাবে। সো কোষ রসায়ন যদিও কঠিন, কিন্তু বাদ দেওয়ার আসলে সুযোগ নেই। তোমরা একজন প্রশ্ন করেছো ভাইয়া বাদ দিতে পারি নাকি, বাদ আসলে দেওয়ার সুযোগ নাই। সো আর যতই বাদ দিবা পরে ততই ভয় লাগবে, তার সাথে বেটার হলো যে ভাইয়ের সাথে শিখে নাও। আর একটা বিষয় হচ্ছে এইচএসসিতে এই জিনিসটাই আমরা করি সাধারণত, ইফেক্টিভভাবে না পড়লে যেটা হয় যে একই চ্যাপ্টার অনেকজনের কাছে অনেকবার করে হয়তো বা পড়তেছি, কিন্তু আসলে দিন শেষে চ্যাপ্টারটা শেষ হচ্ছে না, একটা করে ক্লাসই শেষ করা হচ্ছে, চ্যাপ্টারটা শেষ হচ্ছে না। সেই জায়গাটাতে ইফেক্টিভভাবে আমরা ক্লাস করিয়ে মনে করো যে একবার পরে যাতে তোমার চ্যাপ্টারটা শেষ হয়, এই জন্য কিন্তু জিনিসটা গোছানো। সো এইটার জন্য গোছানোর জন্য যে জিনিসটা লাগে সেটা হলো যে তোমার যে জায়গায় পেইন হচ্ছে সেই জায়গাগুলো ধরে ধরে আলাদাভাবে পেইন প্রবলেমগুলো সলভ করে পড়ানো। হ্যাঁ, শুধু জাস্ট কনসেপ্টটা পড়ানো সেগুলো না, যে বিষয়গুলো পড়ানো, রিডিং পড়ানো, এটা শুধু না, তোমাদের যে প্রবলেম হয় ওই প্রবলেমের জায়গাগুলো ধরে ধরে পড়ানো। সো ভাইয়া সেই কাজটাই করছেন। এবং এর পাশাপাশিও তোমার যদি মনে হয় যে ভাইয়া এই পার্টটাতে আপনার এটা দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গেছে, এছাড়াও আমার মনে হচ্ছে এই পার্টটাতে আমাদের বেশ প্রবলেম ফেস করছি, ভাই এটা নিয়ে কিছু করা যায় নাকি, তাহলে দেখবে যে ভাইয়া ওই জিনিসটা নিয়ে তোমাদেরকে হেল্প করছেন। তাহলে বেস্ট অফ লাক। তোমরা আসলে আশা করি সব ঠিকঠাক শুনতে পাচ্ছ অ্যান্ড বুঝতে পেরেছো কথাগুলো। তাহলে আমরা, হ্যাঁ ভাইয়ার সময় হয়ে গেছে, তাহলে হচ্ছে ভাইয়া এখন শুরু করছেন আবার। ওকে, ঠিক আছে। তো আমরা আবার আমাদের আজানের ব্রেক শেষে আবার ব্যাক করলাম আমাদের আজকের ক্লাসে। তো আমরা শুরু করে ফেলি। তো দেখো যেখানে ছিলাম আমি ম্যালটোজের ক্ষেত্রে, তো আমি বলে ফেলাম সেলোবায়োস হলো কি, সেলোবায়োস একটি β14, কেন এখানে বলেছিলাম যেই গ্লুকোজটা এখানে ইউজ করা হয়েছে তার 1 নম্বর কার্বনে ওএইচটা উপরের দিকে থাকে, তো এই জন্য সেটা বিটা ছিল। আর ম্যালটোজে কী হচ্ছে দেখো, ম্যালটোজের ক্ষেত্রে আমি যেটা একটু দেখি, ম্যালটোজের ক্ষেত্রে দেখো এই যে গ্লুকোজ যেগুলো ইউজ করা হয়েছে সেখানে 1 নম্বর কার্বনে ওএইচটা কিন্তু দেখো নিচের দিকে, ওএইচটা কোথায়, নিচের দিকে, এই জন্য এটাকে আমরা বলতেছি আলফা
ডি গ্লুকোজ, ঠিক আছে। বাট এখানে দেখো 1,4 কেন বলতেছি, 1,4 কেন বলতেছি এটা কিন্তু জানা কিছুটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কেন দেখো এখানে বন্ডটা ফর্ম হচ্ছে কোন কোন কার্বনের মাঝখানে, 1 নাম্বার কার্বন এবং এটা কয় নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এখানে দেখো 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন, এই জন্য নাম হয়ে গিয়েছে কি 1,4 লিঙ্কেজ। দুই ক্ষেত্রে এটার নাম কি হয়ে গিয়েছে 1,4 লিঙ্কেজ, ঠিক আছে। এই জিনিসটা তোমার একটু ভালো মতো করে মাথায় রাখতে হবে, ওকে। বাট ম্যালটোজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা আছে, একটু আগে তোমাদের জানবে রিডিউসিং সুগার নন রিডিউসিং সুগার, এই মানে কনসেপ্ট তোমাদের একটু ক্লিয়ার করলাম। দেখো এই যে তোমার ম্যালটোজ যেটা রয়েছে, এই ম্যালটোজ কিন্তু কি, এই ম্যালটোজ কিন্তু একটি আংশিক রিডিউসিং সুগার। তাই মানে কি আংশিক, এটা কিন্তু ফুললি রিডিউসিং সুগারও না আবার নন রিডিউসিং সুগারও না, এটা একটা কি, এটা একটি আংশিক রিডিউসিং সুগার, এটা কি একটি আংশিক রিডিউসিং সুগার, ঠিক আছে। এটা একটু তোমরা একটু ভালো মতো করে মনে রাখবা এই জিনিসটা। আচ্ছা, সেমভাবে এটা আণবিক সংকেত কি সেম আগের মতোই, সুক্রোজের যা ছিল, সেলোবায়োজের যা ছিল সেমভাবে ম্যালটোজেরও সেটাই, C12H22O11, ঠিক আছে। আমি মনে হয় এটা তোমাদের কাছে খুব ভালো মতো করে ক্লিয়ার করতে পারছি, এবং কোনটা রিডিউসিং সুগার বলতেছি কোনটাকে আমরা নন রিডিউসিং সুগার বলতেছি এটা তোমাদের কাছে আমার মনে হয় খুব ভালো মতোই ক্লিয়ার হয়ে গিয়েছে, ওকে। আচ্ছা, চলে আসি আমরা পরের পাঠ্যপুতে। পরের পাঠ্যপুতে আমরা কি দেখতেছি, অলিগোস্যাকারাইড। এটাকে আমরা কি বলতেছি অলিগোস্যাকারাইড। অলিগো শব্দের অর্থ হলো ফিউ, এ ফিউ। অলিগো শব্দের অর্থ কি, অলিগো শব্দের অর্থ হলো এ ফিউ। তার মানে কি ডাইস্যাকারাইডে কয়টা মনোস্যাকারাইড এখানে ইউজ করা হয়েছিল, 2টা, তাই না। অলিগোস্যাকারাইডে কতগুলো মনোস্যাকারাইড ইউজ করা হবে, 3 থেকে 10টা। কয়টা, যেহেতু ফিউ মানে কি 3 থেকে 10টা, তো 3 থেকে 10টা মনোস্যাকারাইড যখন একসাথে মিলিত হয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি করবে তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। একে আমরা কি বলবো অলিগোস্যাকারাইড। কয়টা বলবো, 3 থেকে 10টা। যদি 3টা ইউজ করি তখন তাকে আমরা বলবো ট্রাইস্যাকারাইড। ট্রাই মানে 3, তাই না। যে 4টা ইউজ করি তাকে তখন আমরা কি বলবো টেট্রাস্যাকারাইড। টেট্রা মানে কি 4, ওকে। সেমভাবে যদি 5টা ইউজ করি তখন তাকে আমরা বলবো পেন্টাস্যাকারাইড, খুবই সহজ। যদি 6টা ইউজ করি তাকে আমরা বলবো হেক্সাস্যাকারাইড। যদি 7টা ইউজ করি তখন তাকে আমরা কি বলবো হেপ্টাস্যাকারাইড, ঠিক আছে। তো আমরা চলে আসি এখন ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের উদাহরণটা একটু আমাকে দেখে নিই। ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি, র্যাফিনোজ। এটাকে জাস্ট নামটা মনে রাখতেই হবে যে র্যাফিনোজ, এটা হলো ট্রাইস্যাকারাইডের উদাহরণ। এবং দেখো আরেকটা জিনিস থেকে এখানে কি মনে রাখতে হবে, র্যাফিনোজ কি ট্রাইস্যাকারাইড, মানে 3টা কার্বোহাইড্রেট একসাথে মিলিত হয়ে এই র্যাফিনোজকে তৈরি করবে। কোন 3টা, এটা একটু মনে রাখার তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনে রাখাটা কি ইম্পর্টেন্ট, দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, ঠিক আছে। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, এই 3টাই হলো আমাদের মিলিত হয়ে র্যাফাইনোজ তৈরি করতেছে। সানজিদা নূর কোশ্চেন করেছে সব গাঠনিক চিত্র কি মনে রাখা দরকার। চিত্র মনে রাখা দরকার নাই, কিন্তু তুমি খুব সহজে চাইলেই এই গাঠনিক সংকেতগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। কীভাবে মনে রাখতে পারো, আমি সবসময় বলেছিলাম ডাইস্যাকারাইড যখন তৈরি হবে, ডাইস্যাকারাইড মানে কি 2টা ডাইস্যাকারাইড। আমি একটু তোমাদেরকে নোটে চলে আসি, 2টা ডাইস্যাকারাইড মানে কি 2টা C6H12O6, তার মানে সংকেতটা কি হওয়ার কথা ছিল C12H24O12, কিন্তু এমন কি হয় না, কেন এরা যখন একে অপরের সাথে রিয়াকশন করে তখন এদের মধ্যে থেকে 1 অণু পরিমাণ পানি বের হয়ে যায়, 1 অণু পরিমাণ পানি বের হয়ে যায়, তখন এদের সংকেতটা কি হয়ে যায় C12H22O11, তার মানে কি মাইনাস কি হয়ে গেছে, একটা 1 অণু পানি বিয়োগ হয়ে গেছে না। এই জন্য এটা হলো ডাইস্যাকারাইডের উদাহরণ, তুমি সাথে সহজে মনে রাখতে পারবা। তবে সুক্রোজের গাঠনিক সংকেত এইটা, সেমভাবে ম্যালটোজের গাঠনিক সংকেত এইটা, সেমভাবে সেলোবায়োজের গাঠনিক সংকেত কিন্তু এইটা। আমি যে র্যাফাইনোজের ক্ষেত্রে আসি, র্যাফাইনোজ মানে কি 3টা, তাই না। একটা র্যাফাইনোজ কি এক ধরনের ট্রাইস্যাকারাইড, তো 3টা C6H12O6 অ্যাড হবে এখানে, 3টা C6H12O6 অ্যাড হবে এখানে। তাহলে এটা সংকেত কি হওয়া উচিত দেখো তো, C18H36O18 হওয়া উচিত, তাই না। C18H36O18, বাট এখানে কয়টা পানির অণু বের হবে, পানির অণু সবসময় মনে রাখবা, পানির অণু বের হবে হলো N-1 পরিমাণ, N-1 পরিমাণ। এখানে N এর ভ্যালু কত ছিল 2টা, তাই না। পানি দিলে এই জন্য কয়টা বের হয়েছে, 1টা, কেন এখান থেকে 1 বিয়োগ করে দিলাম, এই যে N-1 যেহেতু এই জন্য 1টা পানি অণু বের হয়েছে। এখানে দেখো তো N এর পরিমাণটা কত 3টা, তাহলে N-1, তার মানে কি এখানে কয়টা পানি অণু বের হবে, 2টা পানি অণু বের হবে। 2টা পানি অণু মানে কি এখান থেকে -2H2O হবে, তার মানে কি H4O2, তার মানে 4টা হাইড্রোজেন বিয়োগ হবে, 2টা অক্সিজেন বিয়োগ হবে। তাহলে 2টা অক্সিজেন বিয়োগ হওয়ার পর এটার সংকেতটা কি দাঁড়াবে C18
4টা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে কি হারাবে H32, অক্সিজেন থেকে 2টা অক্সিজেন বের হবে, তাহলে কি দাঁড়াবে O16। তাহলে দেখো ট্রাইস্যাকারাইড যতগুলো আছে সবগুলো গাঠনিক সংকেত কিন্তু এই সেমই হবে। ট্রাইস্যাকারাইড যতগুলো রয়েছে সবগুলো গাঠনিক সংকেত কি হবে, একদম সেম হবে। এখন যারা আমাদের আজকে লাইভটা দেখতেছো তারা একটু আমাকে খুঁজে বের করাবা যে টেট্রাস্যাকারাইড বা 4টা গ্লুকোজ যখন মিলিত হয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি করবে তার গাঠনিক সংকেত কত হবে। দেখি তো কে সবাইকে অ্যান্সার করতে পারে যে গাঠনিক সংকেত যদি 4টা হয়, গাঠনিক সংকেত যদি কটা হয়, 4টা কার্বোহাইড্রেট মিলে যদি একটা কার্বোহাইড্রেট তৈরি করে সেই ক্ষেত্রে তার গাঠনিক সংকেত কত হওয়া দরকার। 4টা 4C6H12O6 এর গাঠনিক সংকেতটা কি হবে। 4টা কার্বোহাইড্রেট মিলিত হচ্ছে, তাহলে পানি কয়টা বের হবে N-1, তাই না, N-1, তাই N এর ভ্যালু এখানে 4, তাহলে পানি কতগুলো বের হবে, 3টা পানি অণু বের হয়ে যাবে। তাহলে এটা গাঠনিক সংকেত কি হওয়া উচিত একটু বের করে বলো তো যারা আছো। যদি কেউ না পারো তাহলে আমি বলে দিব, বাট আমি চাই যে তোমরা একটু ট্রাই করো। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে যে কোনো একটা কার্বোহাইড্রেট যদি 4টা মনোস্যাকারাইড মিলে তৈরি হয় তখন তার গাঠনিক সংকেত কত হবে। 4টা কার্বোহাইড্রেট আছে, তাহলে এখানে কয়টা পানি অণু বের হবে N-1, 3টা পানির অণু বের হয়ে যাবে, তার মানে কি 3H2O বের হয়ে যাবে। তাহলে তার গাঠনিক সংকেত কত হওয়া উচিত, কি হওয়া উচিত। কেউ একজন ট্রাই করো। আচ্ছা তাহলে আমি করে দিই, ঠিক আছে। দেখো একজন হয়তো ট্রাই করেছিলাম। সো দেখো 4টা কার্বোহাইড্রেট মিলে বা 4টা মনোস্যাকারাইড মিলে একটা টেট্রাস্যাকারাইড তৈরি হবে, তাই না। তাহলে এখন দেখো নর্মালি এর কত হওয়া উচিত, 4 6 24, তাহলে C24 হবে। 4 6 কত হবে 24, C24, H কতগুলো হবে 48, H কতগুলো হবে 48, কারণ 4 12 কত হয় 48, এবং অক্সিজেন কটা হবে তাহলে অক্সিজেন কটা হবে 24। কিন্তু আমি কি বলেছিলাম পানি তাহলে কতগুলো বের হয়ে যাবে, পানি 4টা কার্বোহাইড্রেট মিলে হচ্ছে, তাহলে পানি বের হবে 3টা, কারণ আমি সূত্রটা কি জানি N-1, 3টা পানি যদি বের হয়ে যায় 3H2O বের হয়ে যাবে। তার মানে আমার ইয়েটা কি দাঁড়াবে H6O3, H6O3, ঠিক আছে। তাহলে এখন কি দাঁড়াবে, এই তো সানজিদা নূর একদম রিয়েল অ্যান্সার বা এবং কারেক্ট অ্যান্সারটা করে ফেলেছে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে আমার, তাহলে এখানে আমি বিয়োগ করে দিই এখন। C24 H48 থেকে 6টা হাইড্রোজেন আমি বাদ দিয়ে দিই, তাহলে কত দাঁড়াবে H42, এবং অক্সিজেন বাদ যাবে কটা 3টা, তাহলে অক্সিজেন কটা হয়ে যাবে 21, অক্সিজেন কটা হয়ে যাবে 21। তাহলে মানে সানজিদা নূরের অ্যান্সার কিন্তু একদম পারফেক্টলি কারেক্ট, ঠিক আছে। আচ্ছা চলে আসি আমরা পরের পাঠটুকুতে। তাহলে আমরা চলে আসি আগের অংশটাতে। তাহলে দেখো টেট্রাস্যাকারাইডের উদাহরণ কি দেওয়া আছে, স্টাকিওজ, কি দেওয়া আছে স্টাকিওজ। স্টাকিওজের গাঠনিক সংকেত কি হবে, এই যে তুমি যেটা অ্যান্সার করলা সেটাই, ঠিক আছে। আবার স্কারডোজ রয়েছে, স্কারডোর গাঠনিক সংকেত কি হবে, তুমি যেটা অ্যান্সার করলা সেটাই C24 H42O21। তাহলে বুঝছো, তাহলে সেম এটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু দেখো স্টাকিওজে কি কি মিলে তৈরি হচ্ছে, একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ এবং 2টা গ্যালাক্টোজ। এটা সবারই কিন্তু একে অপরের সমানুক, তার মানে কি এরা সবাই কিন্তু কি C6H12O6, তাই না। এই জন্য 4টা মিলে তৈরি হচ্ছে স্টাকিওজ। স্কারডোজও এইরকম সেম। তো পেন্টাস্যাকারাইড, তার মানে কি 5টা মনোস্যাকারাইড মিলে তৈরি হচ্ছে পেন্টাস্যাকারাইড। উদাহরণ কি ভার্বাকোজ, যে নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম ওই নিয়ম অনুসারেই তুমি কিন্তু এই যে ভার্বাকোজ, এই ভার্বাকোজেরটাও তুমি চাইলে বের করে ফেলতে পারবা,
তাই না? ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা আমাদের পড়া মোটামুটি করে হয়ে গেল। চলে আসে আমরা পরের পার্টটুকুতে। পরের পার্টটুকু দেখো কি রয়েছে, পলিস্যাকারাইড। কি রয়েছে? পলিস্যাকারাইড। ওকে, তো এখন আমরা চলে আসি পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডটা আসলে জিনিসটা কি? পলিস্যাকারাইড মানে কি? একটু আগে পড়লাম আমরা অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কি? 3 থেকে 10টা মনোস্যাকারাইড যখন একসাথে মিলিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করবে তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। ঠিক আছে, বাট পলিস্যাকারাইড মানে কি? পলিমার। তোমরা পলিমার শুনেছো না? তার মানে এখানে অনেক, এখানে কি 100-র বেশি, 100 থেকে আনলিমিটেড, যত ইচ্ছে তত অনেকগুলো কার্বোহাইড্রেট মিলিত হয়ে যখন একটা কার্বোহাইড্রেট তৈরি করবে তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তার মানে কি 10-এর চেয়ে বেশি। দেখো অ্যান্সার কি দেখাচ্ছে, 10-এর চেয়ে বেশি মনোস্যাকারাইড যখন একসাথে মিলিত হয়ে কোনো একটা কার্বোহাইড্রেট তৈরি করবে তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। ওকে, পলিস্যাকারাইড 2 রকমের আছে। একটা হলো গাঠনিক পলিস্যাকারাইড, আরটা রয়েছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। একটা হলো গাঠনিক পলিস্যাকারাইড, আরটা হলো সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড মানে কি? যেটা কি হবে, এই যে শান্তচন্দ্র অবশ্যই এখনই ভার্বাকোজেরটাও করে ফেলেছে, ওর ভার্বাকোজের গাঠনিক সংকেতটাও ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো দেখো তোমরা কিন্তু খুব ইজিলি এটা বুঝে ফেলছো। সো আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম হবে এটা নিয়ে। ওকে, তো এখন চলে আসবে গাঠনিক পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড মানে কি? যেটা উদ্ভিদের গাঠনিক কাঠামোটা তৈরি করবে তাকে আমরা বলবো গাঠনিক পলিস্যাকারাইড। উদাহরণ কি রয়েছে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন। এটা হলো গাঠন, মানে উদ্ভিদের গঠনটা তৈরি করবে। ঠিক আছে, আর দেখো সঞ্চয় পলিস্যাকারাইড মানে কি? যেটা উদ্ভিদের শরীরে সঞ্চিত অবস্থায় থাকবে। শুধু উদ্ভিদ না, প্রাণীর দেহেও সঞ্চিত অবস্থায় থাকতে পারে। যেমন দেখো স্টার্চ, এই স্টার্চকে আমরা বলি উদ্ভিজ্জ সঞ্চয়ী পলিস্যাকারাইড, কারণ এটা উদ্ভিদের শরীরে সঞ্চয়ী পলিস্যাকারাইড হিসেবে থাকে। ঠিক আছে, বাট গ্লাইকোজেনকে আমরা কি বলি? গ্লাইকোজেনকে আমরা বলি প্রাণীজ সঞ্চয়ী পলিস্যাকারাইড। কেন? দেখো এটা প্রাণীর দেহে সঞ্চয়ী পলিস্যাকারাইড হিসেবে থাকে। ঠিক আছে, যেটা সঞ্চয় হিসেবে থাকে তাকে আমরা বলবো সঞ্চয়ী পলিস্যাকারাইড। যেটা গাঠনিক হিসেবে থাকে বা গঠন তৈরিতে সাহায্য করে তাকে আমরা বলবো গাঠনিক পলিস্যাকারাইড। ঠিক আছে, আচ্ছা এই যে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডের গাঠনিক সংকেত কখনো পরীক্ষায় আসে না, সো তোমাদের এটা মনে রাখতে হবে না। ওকে, চলে আসি আমরা পরের পাঠটুকুতে। এই দেখো এই জায়গাটা চলে আসি আমরা, শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার বা স্টার্চ, এই শ্বেতসার বা স্টার্চ এটাকে আমরা আসলে সবার আগে আমাকে যেটা মনে রাখতে হবে, এই শ্বেতসার বা স্টার্চকে আমরা কোথায় পেয়ে থাকি? কোথায় পেয়ে থাকি? দেখো ইম্পর্টেন্ট জায়গাগুলো হলো এই জায়গাটা। বলে না যে তার অগাধ সম্পত্তি, বলে না অগাধ, অগাধ মানে কি? স্বরেও গয়কারে গা এবং ধ, অগাধ সম্পত্তি। তার মানে কি? দেখো অতে আলু, গতে গম এবং ধতে হলো ধান। তার মানে কি? অগাধ জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে স্টার্চ থাকে। তাহলে দেখো আলু, গম এবং ধানই হলো স্টার্চের প্রধান উৎস। স্টার্চের প্রধান উৎস যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি স্টার্চের প্রধান উৎস, তাহলে আলু, গম এবং ধান এই তিনটাই অ্যান্সার করতে হবে। বা পরীক্ষা যদি আসতে নিচে কোনটি স্টার্চের প্রধান উৎস নয়, তাহলে অ্যান্সার এই তিনটার বাদে যেটা থাকবে সেটাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি পরের পার্টটুকুতে, যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুই ধরনের যে পলিস্যাকারাইড রয়েছে, এই দুই ধরনের পলিস্যাকারাইড মিলেই কি তৈরি হয়? আমাদের স্টার্চটা তৈরি হয়। ঠিক আছে, স্টার্চটা কীভাবে তৈরি হচ্ছে? এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হচ্ছে না, এরকম অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলিত হয়ে স্টার্চ তৈরি হচ্ছে, স্টার্চ হয়ে দ্যানিলা জমা থাকতেছে। ঠিক আছে, এখন আমরা চলে আসি কোনটা অ্যামাইলোজ এবং কোনটা অ্যামাইলোপেকটিন, এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, এটা আমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এই দেখো এই জায়গাটাতে নর্মালি দেখো আমি কি বলেছিলাম যে অ্যামাইলোজ ভেঙে কি পাওয়া যায়? ভুল বললাম, যে স্টার্চ ভেঙে কি পাওয়া যায়? স্টার্চ ভেঙে পাওয়া যায় আমরা ম্যালটোজ পাইতাম, তাই না? কেন? দেখো স্টার্চে কি সবগুলো দেখো ওএইচ কিন্তু নিচের দিকে আছে, দেখছো 1 নম্বর কার্বনে ওএইচটা কিন্তু কিসের দিকে আছে? নিচের দিকে। তার মানে কি স্টার্চের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়েছে সেটা কোন ধরনের বন্ধন? সেটা আসলে আলফা 1,4 লিঙ্কেজ বন্ধন, আলফা 1,4 লিঙ্কেজ বন্ধন। আর সেলোবায়োজের মধ্যে আমরা কোন বন্ধনটা দেখেছিলাম? বিটা 1,4 লিঙ্কেজ। তো সেলোবায়োজটা কোথা থেকে পাইতাম? আমরা সেলুলোজ থেকে পাইতাম। বাট এই ম্যালটোজ আমরা কোথা থেকে পাই? স্টার্চ থেকে পাই। ম্যালটোজে আমরা কোন বন্ধনটা পেয়েছিলাম? আলফা 1,4। তাহলে স্টার্চের মধ্যে আমরা কোন বন্ধনটা পাবো? আলফা 1,4। দেখো সব আলফা 1,4 লিঙ্কেজ।
তোমরা একটু আগে থেকে যদি খেয়াল করে থাকো তাহলে দেখতেই পাচ্ছ যে ওখানে কিন্তু আলফা 1,4 ছিল, এই অ্যামাইলোজের ক্ষেত্রেও কিন্তু আলফা 1,4 লিঙ্কেজটাই তোমরা দেখতে পাচ্ছ। তার মানে দেখো এই যে আলফা 1,4 এরকম যে সরল আকৃতির যে লিঙ্কেজ, যে লিঙ্কটা তৈরি হইতেই আছে বা পলিমারটা তৈরি হইতেই আছে, এটাকেই আমরা বলতেছি অ্যামাইলোজ। এটাকে আমরা কি বলতেছি? অ্যামাইলোজ। তার মানে কি কোনো ধরনের শাখা থাকবে না, একদম সরল রৈখিক যদি কোনো একটা গঠন তৈরি হয় আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে, তাকে আমরা বলবো অ্যামাইলোজ। কিন্তু দেখো তো এই অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করো তো। এটা হলো অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার। এখানে দেখো তো পাশাপাশি বন্ধন তো আছেই, প্লাস উপর নিচে বন্ধনও কিন্তু আছে। তাহলে দেখো এই অংশটাতে, দেখো এই যে এই অংশটাতে এখানে কিন্তু দেখো সব পাশাপাশি বন্ধন, তাই না? আলফা 1,4 আলফা 1,4 আলফা 1,4। বাট এখানে দেখো একটু কি হয়ে গেছে, এখানে কিন্তু দেখো এটা কিন্তু 1, তাই না? এটা কিন্তু 1 নম্বর কার্বন। বাট এখানে দেখো হঠাৎ করে একটা 6 নম্বর কার্বনের সাথেও কিন্তু একটা বন্ধন তৈরি হয়ে গেছে। দেখছো তোমরা? মানে দেখো এই যে 1 নম্বর কার্বন তার সাথে 6 নম্বর কার্বনে কিন্তু একটা বন্ধন তৈরি হয়ে গেছে। তার মানে অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে কি দেখা যাবে, আলফা 1,4 বন্ধন তো থাকবে সাথে সাথে উপর নিচে বন্ধনও থাকবে, মানে কি আলফা 1,6 বন্ধনও থাকবে। এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যামাইলোপেকটিন। এটাকে আমরা কি বলতেছি? অ্যামাইলোপেকটিন। তার মানে কি এখানে আলফা 1,4 বন্ধনও তৈরি হবে, আলফা 1,6 বন্ধনও তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো এই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের ডিফারেন্স হলো এইটাই। স্টার্চ তার মানে কীভাবে তৈরি হচ্ছে, এই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুইটা একসাথে মিলিত হয়ে স্টার্চটা তৈরি হবে। ঠিক আছে, ক্লিয়ার? আমি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি কোনটা কি পরিমাণে থাকে এটা আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো এখানে দেখো অনেক কিছু লেখা রয়েছে, যেমন এই যে আলু, ধান, গম, জম, ভুট্টা, এখানে অ্যামাইলোজ থাকে কম পরিমাণে 22 ভাগ, বাট অ্যামাইলোপেকটিন কত পরিমাণে থাকে? 78 ভাগ। পরীক্ষা কিন্তু খুব কমন আসে, অ্যামাইলোজে কোন ধরনের বন্ধন বিদ্যমান? অ্যান্সার হবে আলফা 1,4। আর অ্যামাইলোপেকটিনে কোন ধরনের বন্ধন বিদ্যমান? আলফা 1,4 তো আছে সাথে সাথে উপর নিচেও আছে, তার মানে আলফা 1 এবং 6 বন্ধনও থাকে। তাহলে অ্যামাইলোপেকটিনে আলফা 1,4ও থাকে, আলফা 1,6ও থাকে। ঠিক আছে, তো দেখো 78 ভাগ থাকে অ্যামাইলোপেকটিন। তারপরে দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অ্যামাইলোজ যদি কখনো আমি আয়োডিন দ্রবণ যুক্ত করে ফেলি, অ্যামাইলোজ থাকায় আয়োডিন দ্রবণ যে যুক্ত করে ফেলি, তখন এই অ্যামাইলোজের কালার হয়ে যাবে কালো নীল। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পরীক্ষা অনেক আসে, যে অ্যামাইলোজ কখনো যদি আয়োডিনের সাথে রিয়াকশন করে ফেলে ওর কালার হয়ে যাবে কালো নীল। বাট অ্যামাইলোপেকটিন যদি কখনো আয়োডিনের সাথে রিয়াকশন করে ফেলে ওর কালার হয়ে যাবে লাল কিংবা পার্পেল। অ্যামাইলোপেকটিন, পেকটিনের ক্ষেত্রে প আছে না, এই প দিয়ে মনে রাখবো পার্পেল, পেকটিনে প আছে এই জন্য পার্পেল। আর অ্যামাইলোজে কিন্তু হবে কি কালার? কালো নীল। বাট অ্যামাইলোপেকটিন কি কালার ধারণ করবে? পার্পেল। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে রাখতে পারি, এই গোল আলুতে যে স্টার্চ পাওয়া যায় তারটা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বৃহত্তম। তাহলে ওইখানে যে স্টার্চটা পাওয়া যায় এটা সবচেয়ে বড় আকৃতির। কেন? পলিস্যাকারাইড, যেহেতু পলিস্যাকারাইডে কোনো নির্দিষ্ট কার্বন সংখ্যা আছে না, নির্দিষ্ট মনোস্যাকারাইড সংখ্যা আছে না, তখন যত ইচ্ছা তত মনোস্যাকারাইডই থাকতে পারে। তো সবচেয়ে বড় পরিমাণে স্টার্চ কণিকা আমরা পাই হলো গোল আলুতে, সবচেয়ে ছোট পরিমাণে পাই কোথায়? সবচেয়ে ছোট পরিমাণে পাই হলো চালের মধ্যে, সবচেয়ে ছোট পরিমাণে পাই হলো কি? চালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা চলে আসবে পরের পাঠটুকুতে। এইখানে দেখো স্টার্চের ধর্ম দেওয়া আছে, স্টার্চের ধর্ম মাঝখানে দিয়ে ইম্পর্টেন্ট যেগুলো, যে আয়োডিন দ্রবণে কি কালার ধারণ করে, আয়োডিন দ্রবণে কি কালার ধারণ করে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং 5 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, এই লাইনটা তোমাকে একটু ভালো মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আয়োডিন দ্রবণে কে কোন কালার ধারণ করে এটা আমি অলরেডি বলেই ফেললাম তোমাদেরকে। তো দেখো চলে আসি স্টার্চের ব্যবহার। স্টার্চের ব্যবহারটা আমাদের একটু ভালো মতো করে মনে রাখতে হবে। ইম্পর্টেন্টলি 3 নম্বর ব্যবহারটা, যে চোলাই মদ তৈরিতে ব্যবহৃত হয়, তার মানে কি অ্যালকোহল তৈরি করতে কিন্তু স্টার্চ ব্যবহৃত হয়। এবং লাস্টেরটা কাগজ এবং আঠা তৈরিতেও কিন্তু স্টার্চ ব্যবহৃত হয়। এই দুইটা ব্যবহার তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে কাগজ এবং আঠা তৈরিতেও কিন্তু স্টার্চ ব্যবহৃত হয়। ঠিক আছে, চলে এসে আমরা সেলুলোজের ক্ষেত্রে। এবার সেলুলোজ কি? মাইমোশন সেলুলোজ ভেঙে কি কাকে পাওয়া যায়? সেলোবায়োসকে পাওয়া যায়। সেলোবায়োজের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সেলোবায়োসের মধ্যে কিন্তু বিটা 1,4 বন্ধনটা বিদ্যমান, বিটা 1,4 বন্ধনটা বিদ্যমান। তার মানে কি স্টার্চের সেলুলোজের মধ্যে এই জন্য বিটা 1,4 বন্ধনটা বিদ্যমান। ঠিক আছে, থ্যাংক ইউ।
ঠিক আছে? তাহলে দেখো সেলুলোজের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? β14 বন্ধনটা বিদ্যমান। ঠিক আছে, চলে আসি আমরা পরের পাঠটুকুতে। সেলুলোজকে কোথায় কোথায় পাওয়া যায়? সেলুলোজকে কোথায় কোথায় পাওয়া যায়? সেলুলোজকে কোথায় কোথায় পাওয়া যায়? একজন কোয়েশ্চে ফেলিং দ্রবণ কি? ফেলিং দ্রবণ আসলে এটা সংখ্যাটা অনেক বড়, সো আমি এখানে তোমাদেরকে কনফিউজ করতে চাচ্ছি না। বাট ফেলিং দ্রবণ হলো এক ধরনের দ্রবণ যেটা দিয়ে আসলে আমরা ডিটেক্ট করতে পারি যে কোনো একটা জিনিস সেলুলোজ নাকি কোনো একটা জিনিস স্টার্চ। ফেলিং দ্রবণ করতে কিন্তু স্টার্চ কিন্তু বিজারিত হয় না, বাট এই তোমার সেলুলোজ কিন্তু বিজারিত হয়ে যায়। ফেলিং দ্রবণটা মানে একটা ইন্ডিকেটর বলতে পারো আর কি তোমরা সহজ কথায়। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা পরের পাঠটুকুতে যে সেলুলোজকে কোথায় কোথায় পাওয়া যায়। এটা আমরা একটা খুবই সুন্দর নিউমোনিকের মাধ্যমে মনে রাখতে পারি। নিউমোনিকটা হলো এরকম, এই যে এইটা তুলিন কার মা তা। ঠিক আছে, এটা আমি মনে রাখতে পারি তুলিন কার মাতা। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, তাহলে এখন দেখো তুতে হলো তুলা, লিতে হলো লিনেন, নতে হলো নাইলন, কাতে হলো কাঠ, মাতে হলো মাটি, ততে হলো তৃণলতা। ঠিক আছে, দেখো এই সকল জায়গাতে আমরা আসলে সেলুলোজকে দেখতে পারি এবং কত পার্সেন্টেজ দেখতে পারি এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তুলা মানে কি তোমরা জানোই, যেহেতু এই তুলা দিয়ে আমরা আসলে তুলার ম্যাট্রেস বানাই, তুলার বালিশ বানাই, তাই না? তুলা দিয়ে কাপড়ও বানানো হয়। তো দেখো তুলায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তুলায় থাকে হলো 94%, 94% থাকে। আমরা বড় থেকে ছোট দিকে যাব, লিনেন, লিনেন দিয়ে আমরা কাপড় বানাই না, লিনেনের শার্ট প্যান্ট বানাই আমরা, এই লিনেন দিয়ে থাকে হলো 90%। ঠিক আছে, লিনেনে যত পার্সেন্ট থাকে নাইলনেও ঠিক তত পার্সেন্টই থাকে, 90%। ঠিক আছে, আচ্ছা কাঠে কত পার্সেন্ট থাকে? মনে রাখবো কাঠ 60, মনে রাখবো কাঠ 60। এভাবে পাশাপাশি না দেখো তো কাঠ 60, মনে রাখবো 60%। ঠিক আছে, মাটিতে থাকে কি? মাটিতে অনেক রকম থাকতে পারে, অনেক ভ্যারিয়েবল থাকতে পারে। মাটি থেকে থাকে 40 থেকে 70%। মাটি থেকে কত? 40 থেকে 70%। আর তৃণলতা থেকে কত? 3 এভাবে মনে রাখবো আমরা, 30 থেকে 40%। মাটিতে তৃণলতা থাকে কত? 30 থেকে 40%। তোমরা এটা একটা নিয়ে তুলে নিতে পারো, যে একটা স্ক্রিনশট তুলে ফেলতে পারো, এই স্ক্রিনশটে তোমরা এটা মনে রাখতে পারো। ঠিক আছে, এই সকল জায়গাতে কি থাকে? সেলুলোজ থাকে। আচ্ছা, তো আমি আমাদের পরে আবার নিজের পড়াটাতে ব্যাক করে চাই। তো দেখো এই হলো মোটামুটি আমাদের এই সেলুলোজ নিয়ে আমাদের পড়াশোনাগুলো। সেলুলোজের ধর্ম কি? ধর্মগুলো তোমার রিডিং পড়লেই আমার মনে হয় ভালো মতো করে বুঝে যাবা, এখানে আলাদা করে বোঝা তেমন কিছু নাই। সেলুলোজের ব্যবহারটাতে চলে আসি, ব্যবহারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, একদম ট্রিপল স্টার, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, দেখো উদ্ভিদের কোষ প্রাচীর, আমি একটু আগে বললাম কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে নির্মিত হয়। অ্যাসিটেট নাইট্রেট বিস্ফোরক রূপে ব্যবহৃত হয়। নাইট্রেট বিস্ফোরক, পরীক্ষা দিতে যে নিচে কোনটি ফসফেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়? ফসফেট বিস্ফোরক বলতে কিন্তু কোনো কথা নাই, অ্যান্সার কি হবে? নাইট্রেট বিস্ফোরক। এইভাবে কিন্তু মানে কোশ্চেনটা ঘুরায় করা হবে। ঠিক আছে, যে নাইট্রেট ফসফেট, এটা কোশ্চেনটা ভালো খেয়াল করতে হবে, নাইট্রেট দেওয়া আছে নাকি ফসফেট দেওয়া আছে। দেখো অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়। অ্যাসিডের জায়গায় কী দেওয়া থাকতে পারে? সালফেট দেওয়া থাকতে পারে। তোমাকে দেখতে হবে যে অ্যাসিডের দেওয়া আছে নাকি সালফেট দেওয়া রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কী দেওয়া আছে দেখো, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে দেওয়া হয়। ক্রোমাটোগ্রাফি কিন্তু দুই রকমের হতে পারে, কোনো আসলে অনেক রকমের হতে পারে, যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হইতে পারে, তোমার পেপার ক্রোমাটোগ্রাফি হইতে পারে, ঠিক আছে তাই না, গ্যাস ক্রোমাটোগ্রাফি হইতে পারে। তো তোমাকে দেখা লাগতে হবে যে কোনটা দেওয়া রয়েছে। কোশ্চেন আসবে এবার, নিচের কোনটি সেলুলোজের ব্যবহার নয়? নিচের কোনটি সেলুলোজের ব্যবহার নয়? তো তোমাকে একটু এগুলো ভালো মতো দেখতে হবে। নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট বিস্ফোরক, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট
ফটোগ্রাফি এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ওকে, এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। চলে আসি পরের পাঠ্যকে। মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না? মানুষ কি কোনো ঘাস খায়? না। মানুষ কি ঘাস খায়? না, খায় না। মানুষ কিন্তু ঘাস খায় না। কেন? ঘাস হলো সেলুলোজ। আমরা ঘাস খাই না কেন? কজ আমরা ঘাসটাকে হজম করতে পারবো না। কেননা আমাদের যে ইন্টেস্টাইনে বা আমাদের অন্ত্রে কিন্তু সেলুলোজকে হজম করার জন্য যে এনজাইমটার নাম হলো সেলুলেজ এনজাইম। এনজাইমের নাম কি? সেলুলেজ এনজাইম। ওই সেলুলোজ এনজাইমটা কিন্তু আমাদের অন্ত্রে পাওয়া যায় না, বাট গরু ছাগলের অন্ত্রে কিন্তু ওই এনজাইমটাকে পাওয়া যায়। এই জন্য ওরা এই ঘাস খেয়ে হজম করে ফেলতে পারে, বাট আমরা কিন্তু ঘাস খেয়ে হজম করতে পারি না, ঠিক আছে। তো এই জন্যই আমরা ঘাস হজম করতে পারি না বা সেলুলোজ হজম করতে পারি না, ঠিক আছে। এরপর দেখো স্টার্চ এবং সেলুলোজের মাঝখানে পার্থক্য দেওয়া আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্থক্য সেটা হলো এই পার্থক্যটা, 3 নাম্বারটা, ঠিক আছে। তিন নম্বর পার্থক্যটা দেখো, স্টার্চে কি তুমি শাখা পাইছিলা? স্টার্চে কি তুমি কখনো শাখা পাইছিলা? শাখা কিন্তু পাও নাই, ঠিক আছে। কেন? দেখো স্টার্চ কি ছিল? স্টার্চে কিন্তু তুমি কোনো শাখান পাওনি, তাই না? কিন্তু দেখো সেলুলোজ কিন্তু কি ছিল? স্টার্চে কিন্তু তুমি কি অ্যামাইলোজ পাইছো, অ্যামাইলোপেকটিন দুইটা পাইছো না? তো অ্যামাইলোপেকটিন কি শাখান্বিত ছিল না? ওখানে আলফা 1,4ও ছিল, আবার আলফা 1,6ও ছিল। এই জন্য স্টার্চ কিন্তু শাখান্বিত পলিমার। বাট সেলুলোজে কোনো তুমি শাখা পাইছো? 2 ধরনের পাইছো, শাখা কিন্তু পাইনি আমরা। সেলুলোজ হলো অশাখান্বিত পলিমার। একজন কোশ্চেন করেছে যে ভাইয়া স্টেশনারি ফেজ মানে কি? তোমরা তো কেমিস্ট্রি যখন পড়বা, কেমিস্ট্রিতে কিন্তু একটা পার্ট রয়েছে, সেটা হলো ক্রোমাটোগ্রাফি। চ্যাপ্টার 2তে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2তে কিন্তু একটা পার্ট রয়েছে ক্রোমাটোগ্রাফি। এই ক্রোমাটোগ্রাফিটা 2 রকমের হতে পারে, একটা স্টেশনারি বা স্থির। ওই ক্রোমাটোগ্রাফিটা স্থির করা হয়, স্থিরভাবে করা হয়। তো স্থির মানে কি? মানে যেই জিনিসটা আমি ইউজ করব সেই জিনিসটা স্থির থাকবে। দেখো তো সেলুলোজ যদি আমি ইউজ করি, সেলুলোজ কি একটা বস্তু না? ওরা কি নড়াচড়া করতে পারে? করবে না তো, ও স্থির থাকবে। বাট একটা রয়েছে মোবাইল ক্রোমাটোগ্রাফি, মোবাইল, ঠিক আছে। মোবাইল ক্রোমাটোগ্রাফি মানে কি? ওইখানে আমরা ফ্লুইড ইউজ করি, বা মনে করো গ্যাস ইউজ করতে পারি, অথবা আমি পানি বা লিকুইড জাতীয় সাবস্টেন্স ইউজ করতে পারি, যেমন অ্যালকোহল ইউজ করতে পারি। এখন দেখো তো নর্মালি কি থাকে, গ্যাস এবং পানি বা লিকুইড, এদের ধর্ম কি? সবসময় ওরা চলমান থাকে না? যদি আমি একটু গ্র্যাভিটির ঊর্ধ্বে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, ওরা কিন্তু চলাচল করে। তো ওদেরকে বলা হয় মোবাইল ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। ওরা যদি নড়াচড়া করতেছে, যে কোনো ধরনের ফ্লুইড বা যে কোনো ধরনের গ্যাস, ওরা কিন্তু নড়াচড়া করতে পারে, ওদেরকে বলা হয় মোবাইল ক্রোমাটোগ্রাফি। এবং এই যে সেলুলোজকে যেখানে আমরা ইউজ করি, সেটাকে আমাদের স্টেশনারি ক্রোমাটোগ্রাফি বা স্টেশনারি ফেজ হিসেবে আমরা এটাকে ইউজ করে থাকি। এটা তোমরা এখানে কতটা ক্লিয়ার হতে পারবে না, তোমরা যখন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2টা পড়বা, তখন তোমরা এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপাতত সেটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা পরের পাঠ্যক্রমে। লাস্ট যে টপিকটা গ্লাইকোজেন। তা দেখো স্টার্চ যেটা তোমরা পড়ছো না, স্টার্চের একদম হুবহু যমজ ভাই হলো এই গ্লাইকোজেন। স্টার্চে যা যা পড়ছো সেম জিনিসই তুমি গ্লাইকোজেনেও পড়বা। বাট স্টার্চ পাওয়া যায় কোথায়? স্টার্চ পাওয়া যায় উদ্ভিদে, বাট এই গ্লাইকোজেনকে পাওয়া যায় হলো কোথায়? গ্লাইকোজেনকে পাওয়া যায় প্রাণীতে। ওকে, আচ্ছা, প্রাণীতে দেখো কি কি পাওয়া যায়। দেখো এই দেখো সেম আলফা 1,4 লিঙ্কেজ, ঠিক আছে। সেম আলফা 1,4 লিঙ্কেজ, বাট আলফা 1,6 লিঙ্কেজটা এখানে দেখানো হয়নি। তার মানে কি? স্টার্চ যেমন শাখান্বিত ছিল না, সেমভাবে এই গ্লাইকোজেন যেটা রয়েছে, গ্লাইকোজেনও কিন্তু শাখান্বিত, ঠিক আছে। যদিও এখানে আলফা 1,6টা দেখানো হয় নাই, বাট একটা ডিফারেন্স রয়েছে, সেটা কি? যে স্টার্চ অনেক লম্বা হয়, অনেক লম্বা, ঠিক আছে। বাট এই যে গ্লাইকোজেনটা, এই গ্লাইকোজেনের প্রত্যেক শাখায় মাত্র 10 থেকে 20টা গ্লুকোজ পাওয়া যায়। তার মানে গ্লাইকোজেন একটু ছোট হয় আর কি, ঠিক আছে। বা স্টার্চ কি হয়? অনেক বড় হয়। ওকে, তো এইটাই হলো আমাদের বেসিক এখানে ডিফারেন্স। আর গ্লাইকোজেনের ধর্ম রয়েছে, এই ধর্মটা একদম তোমাকে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। গ্লাইকোজেনের ধর্মটা কি করতে হবে? একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আরটা কি রয়েছে? গ্লাইকোজেনের ব্যবহার। গ্লাইকোজেনের ব্যবহারটা দেখো, জাস্ট 2টা ব্যবহার রয়েছে, পেশিতে এবং যকৃতে। নর্মালি দেখো আমরা সবসময় কী করি, দৌড়দৌড়ি করি না, মানে আমাদের মাসেলগুলো কিন্তু সবসময় অনেক কাজ করে। তা মাসেলে কি এটা ইনস্ট্যান্ট এনার্জি সোর্স দরকার না, এই জন্য এই গ্লাইকোজেন ভেঙেই কিন্তু শক্তিটা উৎপন্ন হয়। এই জন্য গ্লাইকোজেন কোথায় জমা থাকে? পেশিতে জমা থাকে বা মাসেলে জমা থাকে। যেহেতু মাসেলে অনেক কাজ করে, মাসেলে কি ইনস্ট্যান্ট এনার্জি সোর্স দরকার, এই জন্য গ্লাইকোজেন কোথায় জমা থাকে? পেশিতে জমা থাকে। এবং আরেকটা কি বলেছিলেন দেখো, যকৃতে। মনে করো তুমি বিয়ের দাওয়াতে গেলা, ঠিক আছে, বিয়ের দাওয়াতে গিয়ে একদম পেট ভরে খেয়ে ফেললা, এক্সেস খেয়ে ফেলছো। তাহলে দেখো এক্সেস যে কার্বোহাইড্রেট তুমি খেয়ে ফেলছো, এটা তখন কি হবে? আমাদের শরীর থেকে বের হয়ে যাবে না, ও কি হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। গ্লাইকোজেনে পরিণত হয়ে যকৃতে বা লিভার বা যকৃৎ বা লিভার ওখানে গিয়ে জমা থাকবে,
ঠিক আছে, যকৃৎ বা লিভার ওখানে গিয়ে জমা থাকবে। এই যকৃৎ বা লিভার এখানে গিয়ে জমা থাকবে, তার মানে কি রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নর্মাল রাখবে। অনেক বেশি গ্লুকোজ খেয়ে ফেলছো, তো এক্সেস গ্লুকোজটা কি হবে, এই যকৃতে জমা থাকবে। কি হিসেবে জমা থাকবে, গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে। এই মাত্রাটা কে নিয়ন্ত্রণ করতেছে, আমাদের হরমোন নিয়ন্ত্রণ করছে। কোন কোন হরমোনগুলো, ওই যে ইনসুলিন হরমোন, গ্লুকাগন হরমোন। রক্তে মনে করে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল, তখন কি করবে, ইনসুলিন হরমোনটা ওদেরকে গ্লুকোজে কনভার্ট করে কি করে দিবে, গ্লাইকোজেনে কনভার্ট করে ওদেরকে যকৃতে পাঠিয়ে দেবে। ইনসুলিন কি করবে, ওদেরকে গ্লাইকোজেনে কনভার্ট করে কিসে পাঠিয়ে দিবে, যকৃতে পাঠিয়ে দিবে। সাপোজ গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, আর মনে করো গ্লুকোজের পরিমাণ যদি কমে যায়, তখন কি কাজ করবে, আরেকটা হরমোন কাজ করবে, যে হরমোনটার নাম হলো গ্লুকাগন। হরমোনটার নাম কি, গ্লুকাগন। মনে করো তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা কমে গেছে, তখন এই গ্লুকাগন হরমোনটা করবে কি, এই যকৃতে যে গ্লাইকোজেন জমা হয়েছিল ওদেরকে আবার গ্লুকোজে ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নর্মাল করে ফেলবে। বুঝাইতে পারছি, যে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, তখন কোন হরমোন কাজ করবে, ইনসুলিন। ঠিক আছে, ওই ইনসুলিন হরমোন তখন অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে যকৃতে গিয়ে জমা রাখবে। আর যদি রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন কোন হরমোনটা কাজ করবে, গ্লুকাগন। ও তখন কি করবে, যকৃতে যে জমা হয়েছিল গ্লাইকোজেনটা, ওই গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নর্মাল করবে। ঠিক আছে, আমি হয়তো বলে দিতে পারছি তোমাদের সাথে। আচ্ছা, ইম্পর্টেন্ট অংশ পরের পাঠটুকু চলে আসি আমরা। এই যে আমাদের পড়াশোনা মোটামুটি শেষ। যে দেখো রিডিউসিং সুগার কি, এটা আমি অলরেডি পড়ানো হয়ে গেছে। রিডিউসিং সুগার কি, নন রিডিউসিং সুগার কি, এটা আমি আর বলবো না তোমাদেরকে। জাস্ট তারপরে হেমিসেলুলোজ রয়েছে। হেমিসেলুলোজ মানে কি, জাস্ট নামগুলো মনে রাখবা, গ্লুকান, জাইলান, তারপরে জাইলো গ্লুকান, জাস্ট নামগুলো মনে রাখতে পারলেই এনাফ। কাইটিন মানে কি, কাইটিন মানে হলো যে এই কার্বোহাইড্রেটের সাথে কখনো যদি অ্যামিনো গ্রুপ রিয়াকশন করে, যদি কখনো অ্যামিনো গ্রুপ রিয়াকশন করে, তখন যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি কাইটিন। তখন সেটাকে আমরা কি বলতেছি, কাইটিন। কোথায় পাওয়া যায়, এই জিনিসটা জানা অনেক বেশি জরুরি। কাঁকড়ায় পাওয়া যায়, লবস্টারে পাওয়া যায়। ওকে, এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো এই অংশটা, সেটা হলো তরুণাস্থির, কই গেল, এই যে এই অংশটা, তরুণাস্থির প্রধান দ্রব্য হলো গ্লাইকোসামিন। তরুণাস্থির প্রধান দ্রব্য হলো গ্লাইকোসামিন। এবং দেখো ছত্রাকের কোষ প্রাচীরের গাঠনিক অবস্থা কিন্তু পলিস্যাকারাইড, গাঠনিক যে উপাদানটা সেটা কিন্তু পলিস্যাকারাইড। কোন পলিস্যাকারাইডটা, এই যে কাইটিন যেটা রয়েছে, এই কাইটিনটাই হলো ছত্রাকের কোষ প্রাচীরের গাঠনিক পলিস্যাকারাইড। ঠিক আছে, বুঝতে পারছি তোমাদেরকে। তো দেখো মোটামুটি এগুলোই তাহলে আমাদের আজকের পড়াশোনা। এবং দেখো এখানে লাস্টে কার্বোহাইড্রেট কাজ দেওয়া রয়েছে। কার্বোহাইড্রেট কাজ আমরা এই চ্যাপ্টারের শুরুতেই একবার ডিসকাস করে ফেলেছি, সো এটা আমি আর ডিসকাস করবো না এখানে। তোমরা আগের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখে এটা ক্লিয়ার হয়ে যেতে পারো। যেমন এগুলো আমি অনেকবার বলেছিলাম যে শুষ্ক ওজনে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট, 50 থেকে 80%। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। কার্বোহাইড্রেট আমাদের শেষ হয়ে গেল। নেক্সট দিন থেকে আমরা এই যে অ্যামাইনো অ্যাসিড পার্টটুকু আমরা পড়া শুরু করবো। অ্যামাইনো অ্যাসিড আসলে আমার অনেক কিছু বোঝার আছে, যেগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো যারা মনে কাছে ক্লাসটি করতে পারোনি, এই ক্লাসের লাইভ হিসেবে আমাদের আজকের যে পেজ রয়েছে সেই পেজে জমা থাকবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবং তোমার কার্বোহাইড্রেট সম্পর্কে যে আরও কোনো কোশ্চেন থাকে তোমরা পেজে করবা, আমার সেই কোশ্চেনগুলো অ্যান্সার নেক্সট দিন দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের অনেক বেশি ধন্যবাদ। তো এই বলে আমি আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে।